আজ সারাটা দিন আবহাওয়া বেশ ভালোই ছিল, কিন্তু ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়ার জন্য রিকশায় উঠতেই দেখি পশ্চিম আকাশে কোথা থেকে যেন থোকা থোকা মেঘ এসে জমা হয়েছে। আমার মাঝে মাঝে মনে হয় যে মেঘেরা বোধ হয় ঠাকুরমশাইয়ের সাথে কিছু একটা চুক্তি করে রেখেছে। কারণ আবহাওয়া যতই ভালো থাকুক না কেন, ঠাকুরমশাইয়ের বাড়ি যেতে গেলেই যেন সব জায়গা থেকে মেঘ এসে অকাতরে জমতে শুরু করে। আর আবহাওয়া খারাপ থাকলে তো কোনো কথাই নেই। আমাদের রিক্সাটা মঠলেন 13 নম্বর মোড়ের সামনে থামলেই আকাশ থেকে ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়তে শুরু হয়ে যায়। বৃষ্টি শুরু হতে দেখে আমি বললাম, এই দেখো, বৃষ্টিটাও এখনই শুরু হওয়ার ছিল। উফ, কি বিরক্তিকর। কথাটা বললাম বটে, তবে মনে মনে আমিও জানি যে বৃষ্টির সাথে ঠাকুরমশাইয়ের একটা অদ্ভুত যোগাযোগ আছে। আকাশের ক্রমাগত অবস্থা খারাপ দেখে আমি আর দেরি না করে তেলে ভাজা দোকানে ছুটে গেলাম। সত্যি বলতে কি, সারাদিনের প্রায় অভুক্ত পেটে যখন তেলে ভাজা সুগন্ধিটা এসে নাকে ঠেকলো, তখন চেপে থাকা খিদেটা যেন আবার চাগার দিয়ে উঠল। ওদিকে বৃষ্টির ফোঁটাগুলো ধীরে ধীরে বড় বড় আকার নিতে শুরু করেছে। তাড়াতাড়ি তেলে ভাজা আর পাশিংশোয়ের দুটো প্যাকেট কিনে আমি আর কিশোরী বড় বড় পা ফেলে ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে রওনা দিলাম। ঠাকুরমশাইয়ের বাড়ির দরজায় টোকা দিতেই চারি এসে সদর দরজাটা খুলে দিল। আমরা বাড়ির ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। দরজা আটকে চারি বলল, কাকাবাবু, আপনারা হাত পা ধুয়ে বৈঠকখানায় গিয়ে বসুন, বাবা মশাই ওখানেই আছেন, আমি চা বসাচ্ছি। আমি হাত বাড়িয়ে তেলে ভাজার পোটলাটা চারির হাতে দিলাম। তারপর বললাম, এই নাও মা, তেলে ভাজার প্যাকেটটা ধরো। ঘরের ভেতরে ঢুকতে না ঢুকতেই ঠাকুরমশাই বললেন, এই যে, আজ আবার বৃষ্টির সঙ্গে নিয়ে ঢুকেছো তোমরা? আমরা দুজন প্রথমে বুঝতে পারিনি যে ঠাকুরমশাই কি বলতে চাইছেন। পরে ঠাকুরমশাইকে মিটিমিটি হাসতে দেখে আমরা সবটা বুঝতে পেরে একসাথে হেসে উঠলাম। তারপর ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে বললেন, বিভূতি, তোমার বোধহয় সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই না? ঠাকুরমশাইয়ের অভিজ্ঞ দৃষ্টির সাথে আমরা আগেও বহুবার পরিচিত হয়েছি, কিন্তু সেই অভিজ্ঞতার সাথে স্নেহের পরশটাও ছিল কানায় কানায় পূর্ণ। ঠাকুরমশাইয়ের প্রশ্নে তাই আমি আর কিছু বলতে পারলাম না। খানিক পরেই চারিমা চা আর মুড়ি মাখা নিয়ে আসে। ঠাকুরমশাই মুড়ি মাখার বাটিটা এগিয়ে দিয়ে বলল, আরে আগে কিছু মুখে দাও, তারপর না হয় গল্প হবে। কিশোরী ফাঁক তালে পাশিংশোয়ের একটা প্যাকেট ঠাকুরমশাইয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, আচ্ছা, বলছি কি ঠাকুরমশাই, এরকম একটা বৃষ্টিমুখর কনকনে শীতের সন্ধ্যায় ঝনঝনে একটা গল্প শোনান না। আমার প্রায় গলায় মুড়ি আটকে গিয়েছিল। এই কিশোরীটা না আর শুধরালো না। কতবার বলেছি যে তারানাথ ঠাকুরের অভিজ্ঞতাকে গল্প বলবে না, কিন্তু সে কি আর শোনার পাত্র? এক্ষুনি না গন্ডগোলটা বাঁধে। প্রতিবারের মতো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমি কিছু বলতে যাব, তার আগেই ঠাকুরমশাইয়ের মুখে চিরপরিচিত হাসিটা ফুটে ওঠে। পাশিংশোতে একটা লম্বা টান দিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে ফিল্টারটা ফেলে দিয়ে প্যাকেট থেকে আরেকটা পাশিংশো নিয়ে সেটা জ্বালিয়ে মুখে নিয়ে বললেন, তোমাদের আবদার কি কখনো ফেলেছি আমি? স্মৃতির ঝুলি নাড়াচাড়া করে সব সময় তো কিছু না কিছু অভিজ্ঞতা বের করে আনি। বেশ, তবে আজ সেই রকমই একটা কিছু গল্প হয়ে যাক, কি বলো বিভূতি? আমাদের, বিশেষ করে আমার, তেলে ভাজা সহ মুড়ি মাখা শেষ হয়ে গিয়েছিল। চারি এসে আবারও এক এক বাটি মুড়িতে তেলে ভাজা দিয়ে গেল। পেটে কিছু খাবার পড়াতে এবার মাথাটাও কাজ করতে শুরু করলো। বললাম, আচ্ছা ঠাকুরমশাই, আপনি একবার অন্ধ কুয়ো নিয়ে কি জন্য একটা বলতে বলতে থেমে গিয়েছিলেন। আজ না হয় সেই অভিজ্ঞতার ঘটনাটা শোনান না। ঠাকুরমশাইয়ের হাতে এবার 3 নম্বর পাশিংশো। বাইরে বৃষ্টির জোর কিছুটা বোধহয় কমেছে। জ্বলন্ত সিগারেটটা আঙুলের দুফাকে রেখে ঠাকুরমশাই খানিকক্ষণ চোখ বন্ধ করে রইলেন। হয়তো প্রাচীন স্মৃতির ঘেরাটপ ডিঙোতে কিছুটা সময় নিচ্ছিলেন তিনি। আমি আর কিশোরী একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। কিশোরী ঠাকুরমশাইকে কিছু বলতে যাবে, তার আগেই ঠাকুরমশাই বলে উঠলেন, যে ঘটনার কথা আজ তোমাদের বলতে চলেছি, এই ঘটনাটা এতটাই ভয়ঙ্কর
যে আমি সেই ঘটনার কথা নিজের জীবন দশায় অন্তত আর মনে করতে চাইব না। একটু থেমে তিনি আবারও বলে উঠলেন, সময়টা অনেক দিন আগের। তখন বয়স আমার খুব কমও নয়, আবার খুব বেশিও যে তাও নয়। বাড়ি থেকে বেরিয়েছি তাও প্রায় বছরখানেক গড়িয়ে গেছে। শ্মশানে শ্মশানে রাতটুকু কাটাই। কখনো পথের পাশেই কোনো একটা ঝাঁকড়া গাছের নিচে আশ্রয় নিয়ে নিই। এইরূপ জীবনযাত্রায় অনেক সমস্যা থাকে। শ্মশানে থাকার ফলে অনেক ভৈরব, সাধু, যোগিনীদের সংস্পর্শে এসেছিলাম। সেই সমস্ত গুণী লোকেদের সংস্পর্শে এসে অল্প কয়েকদিনের মধ্যেই আমি মারণ, উচাটন, বশীকরণ ইত্যাদি বিদ্যা শিখে নিলাম। কিন্তু তাদের কারোর কাছেই দীক্ষা নিতে আমার মন চাইল না। মনে হচ্ছিল যেন আমার আরো অনেক অনেক কিছু অনুসন্ধানের বাকি আছে। আমার ভেতর থেকে কেউ যেন একজন বলতে থাকে যে এখনো দীক্ষা নেওয়ার সঠিক সময় আমার হয়নি। এমন একটা সময়ে আমি হাঁটতে হাঁটতে একটা গ্রামে গিয়ে পৌঁছালাম। সময়টা বর্ষাকাল। গ্রামে ঢুকতেই একটা কেমন যেন অদ্ভুত তাপ অনুভব করলাম। এরকম কিছু এর আগে কখনো আমি অনুভব করিনি। মনটা কেমন খচখচ করতে লাগলো। আশেপাশে খুঁজেও গ্রামের কোনো ফলক বা শিলা দেখতে পেলাম না যেখানে গ্রামের নামটা লেখা থাকবে। কিছু একটা ভেবে গ্রামের দিকে পা বাড়ালাম। কিন্তু যতই আমি গ্রামের ভিতরে ঢুকতে শুরু করলাম ততই আমি আরো অবাক হয়ে লাগলাম। গ্রামটা এত শুনশান কি করে হয়? মাটি দিয়ে তৈরি বাড়িঘর যে দু একটা চোখে পড়েনি তা নয়, কিন্তু সেই বাড়িগুলো সম্পূর্ণরূপে ফাঁকা। এমনটা তো হওয়ার নয়। গ্রামের হাঁটা রাস্তার দুধারে কিছু গাছপালা আছে। খানিকটা আগে বৃষ্টি হয়ে গেছে, অতএব আবহাওয়া ঠিক ঠান্ডা না হলেও গরম নয়। কিন্তু আমার শরীরটা কেমন জানি হঠাৎই খুব খারাপ হতে শুরু করলো। মধুসুন্দরী দেবীর সাক্ষাৎ আমার তখনও হয়নি, কিন্তু কপালে যখন যোগতন্ত্র থাকে ঠিক এমন ভাবেই অপার্থিব ঘটনার সাথে জড়িয়ে পড়ে মানুষ। আমিও তেমন হাঁটতে হাঁটতে গ্রামের মাঝখানে গিয়ে দাঁড়ালাম। সে কি, আপনি তো প্রথমবার ওই গ্রামে গিয়েছিলেন, তাহলে কি করে বুঝলেন যে আপনি গ্রামের মাঝখানে গিয়েছেন? তারানাথের কথার মাঝেই কিশোরী ফস করে একটা প্রশ্ন করে বসে। কিশোরীর প্রশ্ন শুনে আমার পেটে মোচড় দিয়ে উঠল। কিশোরীটা না আর শোধরাবে না। ঠাকুর মশাইয়ের কথার মাঝখানে তাকে উদ্ভট উদ্ভট প্রশ্ন যেন করতেই হবে। আমি এই বিষয়টা সামাল দিতে গিয়ে বললাম, নিশ্চয়ই গ্রামের ভৌগোলিক অবস্থানটা এরকম ছিল যে স্পষ্ট বোঝা যাচ্ছিল ওই জায়গাটায় গ্রামের ঠিক মাঝখান। কি তাই তো ঠাকুর মশাই? হ্যাঁ, আবার নাও। আমি যে গ্রামের ঠিক মাঝখানে আছি সেটা জানতে পারলাম অন্য কারোর মুখ থেকে। গ্রামের ভিতরে আমি হাঁটতে হাঁটতে একটা বড় গাছ দেখতে পেলাম। জায়গাটা একটু শুকনো ছিল। আমি গিয়ে গাছের তলায় বসে পড়লাম। অনেক সকাল থেকেই হাঁটতে শুরু করেছিলাম। পথে কোনো ফল পাকুড়ের গাছও দেখতে পাইনি, তাই শুধু জল খেয়েই এতটা বেলা অবধি আছি। হয়তো খিদের জন্যই শরীরটা এতটা ক্লান্ত লাগছিল। গাছের তলায় বসতেই তাই আবেশে চোখ বুজে এলো আমার। কতক্ষণের জন্য যে ঘুমিয়ে পড়েছিলাম তা আমার ঠিক মনে পড়ে না। হঠাৎ একটা বিনম্র কণ্ঠ কানে এলো আমার। ও মশাই, শুনছেন? ও মশাই। ডাকটা শুনে আমি চোখ খুলে দেখি
একজন মধ্যবয়সী লোক অত্যন্ত উদ্বিগ্ন এবং ভয়ার্ত মুখে সামান্য ঝুঁকে বুকের কাছে হাত দুটো জড়ো করে আছে। আমি সোজা হয়ে উঠে বসতেই সে বলল, আপনি কে? এভাবে গ্রামের ঠিক মাঝখানে কেন বসে আছেন? আগে আমার নাম তারানাথ চক্রবর্তী। সকাল থেকেই একটানা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই এই গাছতলাটায়। আপনি কি তাহলে কোনো ভবঘুরে নাকি? আপনার গলায় তো পৈতেও আছে দেখছি। আগে না, ঠিক ভবঘুরে আমি নই। সাধু সন্তদের সঙ্গে থাকি, শ্মশানের ভৈরবদের সঙ্গ লাভ করি, তাদের থেকেই তন্ত্রবিদ্যা সম্পর্কে জানার ও শেখার চেষ্টা করি। ঠাকুর মশাই, আপনি কি তবে কোনো তান্ত্রিক? না 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 না, এখনো নিজেকে তান্ত্রিক বলার মতো পর্যায়ে পৌঁছায়নি, তবে কিছু কিছু জিনিস করতে জানি। ঈশ্বরের অসীম কৃপায় আপনার সাথে আজ দেখা হয়ে গেল। আমাদের গ্রামের চেয়ে বড় বিপদ ঠাকুর মশাই। আমাদের এই গ্রামটাকে হয়তো এবার আপনি বাঁচাতে পারবেন, তাই হয়তো ভগবানই আপনাকে আমাদের কাছে পাঠিয়েছেন। বিপদ? কিসের বিপদ? আপনাদের গ্রামের নামটাই বা কি? গ্রামে ঢোকার মুহূর্তেই কোনো শিলা বা ফলক কিছুই তো দেখতে পেলাম না। বলবো ঠাকুর মশাই, সবটাই বলবো আপনাকে। আগে চলুন, আমার ভিটে গিয়ে একটু কিছু মুখে দেবেন, তারপরে সব কথা হবে। ঠাকুর মশাই, আমরা কিন্তু জাতিতে ছোট। যদি আমাদের রন্ধনশালার অন্ন আপনি গ্রহণ করতে না চান, তাহলে আমি আপনার জন্য স্বপাকের ব্যবস্থা করে দেব। আপনি চলুন, আমার বাসায় আপনার পদধূলি দিয়ে আমাদের কৃতার্থ করুন। শরীর তখন বড়ই শ্রান্ত। সত্যি বলতে কি, তখন খিদের চেয়ে বিশ্রাম নেওয়াটা বেশি প্রয়োজনীয় মনে হয়েছিল। আমি যখন উঠে দাঁড়ালাম, তখন দেখি আরো কিছু লোক আমার কাছে এগিয়ে এসে দাঁড়ায়। পথ চলতে চলতে জানতে পারলাম যে লোকটার নাম বটুক যশ। যশেরা বৈদ্য জাতি হয়। বটুক বাবুর বাড়ি কাছেই ছিল, মাটির ঘর, মাটির দাওয়া। বাড়িতে ঢুকতেই একটা পেঁপের গাছ দেখতে পেলাম। বটুক বাবুকে বললাম, এ বেলায় আর কিছু রাঁধবেন না, আমাকে কিছু ফল দিয়ে দেবেন, তাতেই আমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আচ্ছা, এরা কারা? এরা সব এখানকার গ্রামবাসী ঠাকুর মশাই। আপনাকে দেখতে পেয়েই ওরা এখানে এসেছে। কিন্তু এরা এমন চুপ করে আছে কেন? কারণ এখানে কেউ কারুর সাথে কথা বললেই তাদের মৃত্যু হয় ঠাকুর মশাই। তাই এই গ্রামে কেউ কারুর সাথে কথা বলে না। আমি যদি আপনাকে দেখতে পেয়ে এগিয়ে এসে আপনার সাথে কথা না বলতাম, তাহলে হয়তো এদের মধ্যেই কেউ আপনার সাথে কথা বলতো। কারণ আপনি আমাদের গ্রামের নন, তাই আপনার সাথে কথা বলতে কোনো সমস্যাই নেই। কি অদ্ভুত ব্যাপার, এরকম কিছু তো আগে কখনো শুনিনি। হ্যাঁ ঠাকুর মশাই, আমাদের এই গ্রামের এইসব গ্রামবাসীদের বড়ই বিপদ। একমাত্র আপনি আমাদের এই ভরা বিপদ থেকে রক্ষা করতে পারেন ঠাকুর মশাই। আমি দেখলাম বটুক বাবু সহ বাকি প্রতিটা গ্রামবাসী এক বুক আশা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। বাড়ির ভেতরে ঢুকতেই বটুক বাবু নিজের স্ত্রীকে হাঁক দিলেন। কই গো, শুনছো? এই এক ঠাকুর মশাই এসেছেন। এই তাড়াতাড়ি জলের ঘোড়াটা নিয়ে এদিকে আসো দেখি। একটু পরেই ঘরের পর্দা সরিয়ে এক মাথা ঘোমটা দেওয়া একজন নারী বড় ঘটি করে জল এবং একটা গামছা নিয়ে এলো। মহিলাটির চেহারা ঘোমটা দিয়ে ঢাকা থাকলেও পা দেখে বুঝতে পারলাম যে মহিলাটির যৌবন এখনো ছেড়ে যায়নি। মহিলাটি আসতেই বটুকবাবু বললেন, ঠাকুর মশাই, এ আমার স্ত্রী শান্তিবালা। শান্তিবালা সঙ্গে সঙ্গে আমার পা ছুঁয়ে প্রণাম করতে এলো। তোমরা তো জানোই,
যে আমি কখনো কারোর প্রণাম নিই না। শান্তিবালা প্রণাম করতে আসতেই আমি সরে গিয়ে বললাম, আহা থাক মা, প্রণাম করতে হবে না, আমি এমনিতেই তোমাকে আশীর্বাদ করছি। কই গো, তাড়াতাড়ি করো, ঠাকুর মশাইয়ের চরণ দুটো ধুয়ে দাও দেখি। আর শোনো, উনি কিন্তু এবেলা ফলাহার করবেন। তুমি বরঞ্চ পিছনের বাগান থেকে কিছু পাকা ফল পেরে এনে ঠাকুর মশাইকে বেড়ে দাও। শান্তিবালা আমার পা ধুইয়ে বড় যত্ন করে পা মুছিয়ে দিয়ে ভিতরে চলে গেল। শান্তিবালা যখন আমার পা ধুইয়ে মুছিয়ে দিচ্ছিল, তখন আমি আবার সেই একই রকম অদ্ভুত তাপটা অনুভব করলাম, যেটা গ্রামে ঢোকার মুখেই অনুভব করেছিলাম। দাওয়ার একপাশে একটা ছোট্ট জল কুয়ো ছিল। আমি এবং বটুক বাবু ওখানে হাত মুখ ধুয়ে ঘরের ভিতরে ঢুকলাম। অনেকক্ষণ থেকেই একটা ব্যাপার আমার মনে খচখচ করছিল। চোখে মুখে জল দেওয়ার পর মাথাটাও একটু সতেজ হয়ে যায়। শ্মশানে শ্মশানে থাকার ফলে একবার এক সাধকের সঙ্গ লাভের ভাগ্য করেছিলাম। তেমনি এক উচ্চবৃত্তের সাধকের থেকে আমি গন্ধ চিনতে শিখেছিলাম। বটুকের বাড়িতে ঢোকার সময় একটা হালকা উগ্র গন্ধ আমার নাকে গিয়েছিল, কিন্তু তখন সেই গন্ধটা বুঝতে পারিনি। এখন এতক্ষণ ধরে এই বাড়িতে থাকার ফলে গন্ধটা আমি চিনতে পেরেছি। এটা নাগিন দৃষ্টির গন্ধ। কথাটা মনে আসতেই আমি আবার ঝোলা থেকে কমণ্ডলটা বার করে সেটা থেকে একটু জল হাতে একটা মন্ত্র পড়তেই দেখি হাতে ধরা জলটা কুচকুচে কালো হয়ে গেছে। আমি বুঝতে পারলাম যে আমার মনের কথাটাই ঠিক। আমি আর বাড়ির ভেতরে ঢুকলাম না। বটুক বাবুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনাদের এই বাড়িতে কি কিছুদিন আগে এমন কোনো অশুভ ঘটনা ঘটেছে? আমার কথা শুনে বটুক বাবু বিচলিত হয়ে যান। তার মুখে চোখে ফুটে ওঠে শঙ্কার ছাপ। আতঙ্কিত এবং শঙ্কিত স্বরে বটুক বাবু বলে, হ্যাঁ ঠাকুর মশাই, আপনি একেবারে ঠিকই বলেছেন, কিন্তু আপনি কথা জানলেন কি করে? সেটা বড় কথা নয়, আপনি শিগগির আপনার স্ত্রীকে ডাকুন, তার বড় বিপদ। আমার কথা শুনে বটুক বাবু হাঁক ডাক করে শান্তিবালাকে ঘরের বাইরে নিয়ে এলো। আমি তখন আমাদের তিনজনের গাত্র বন্ধন করে ঘরের ভেতরে ঢুকলাম। ঘরের ভেতরে ঢুকতেই সেই উগ্র গন্ধটা কটু গন্ধে পরিণত হয়ে গেল। আমার জ্ঞান তখন এতটাও বেশি ছিল না, তবে যতটুকু শিখেছিলাম সেই জ্ঞান কাজে লাগিয়ে কমণ্ডল থেকে জল নিয়ে ঘরের প্রতিটি কোণায় গঙ্গা মন্ত্র উচ্চারণ করতে করতে ছিটিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই কটু গন্ধটা একেবারে চলে গেল। আমি দেখতে পেলাম গোটা বাড়িটা যেন একটা অস্পষ্ট চাদরে ঢেকেছিল। সেটা স্পষ্টতভাবে সরে যেতে লাগলো। আমি তখন বটুক বাবুকে জিজ্ঞেস করলাম, বটুক বাবু, এখন আপনি আমাকে সবটা পরিষ্কার করে বলুন। এই গ্রামে পা রাখার পর থেকেই আমার মনে একটা অদ্ভুত ধরনের খচখচ হয়ে যাচ্ছে, যেন ভীষণ কিছু অশুভ এখানে হচ্ছে। গ্রামে ঢোকার মুখে এত গাছ দেখলাম, অথচ গাছে একটাও কোনো ফুল বা ফল নেই। পাতাগুলো শুকনো। একটা গাছের পাতা সজীব থাকে, এরকম শুকনো তো থাকে না। বলবো ঠাকুর মশাই, সবই বলবো আপনাকে। আপনি আগে কিছু একটা মুখে দিন। আপনি ব্রাহ্মণ মানুষ, যদি আপনার সেবা না করি তাহলে আমাদের পাপের বোঝা শুধু শুধুই বাড়বে। এমনিতেই তো দেখছেন আমাদের এই গ্রাম একেবারে অভিশপ্ত হয়ে উঠেছে। শান্তিবালা
ততক্ষণে আমাকে ফলাহার বেড়ে দিয়েছে। বটুক বলে, নিন ঠাকুর মশাই, আপনি একটু কিছু মুখে দিন, আমি আপনাকে সব খুলে বলছি। আমি খাওয়া শেষ করে বটুককে বললাম, এবার আমাকে সবটা বলুন, কিচ্ছু লুকোবেন না। বাইরে তখন আলো পড়তির দিকে। শান্তিবালা দরজার খুঁটটা ধরে একদিকে বসে পড়েছে। বটুক 2-3 বার ভালো করে শ্বাস নিয়ে বলতে শুরু করে। কোত্থেকে যে শুরু করি সেটাই বুঝতে পারছি না। এই যে গ্রামটা আমাদের দেখছেন না ঠাকুর মশাই, আমাদের গ্রাম কিন্তু মাস 7 আগেও এমনটা ছিল না। একটা শান্ত সবুজ গ্রাম যেমন হয়, আমাদের গ্রাম ছিল ঠিক সেই রকম। গ্রামের মানুষেরা খুব হাসি খুশি শান্তিপূর্ণভাবে একসাথে থাকত। আমাদের গ্রামের একজন ইষ্ট দেবীও ছিলেন। অবাক হচ্ছেন তাই না? জানি অবাকই হওয়ার কথা। গ্রামের আবার ইষ্টদেবী কি করে হয়? ইষ্টদেব বা ইষ্টদেবী তো সকলের নিজ নিজ হয়, তাহলে গ্রামের ইষ্টদেবী কি করে হলো সেটাই ভাবছেন তো? এর কারণটাও আপনাকে বলবো। আমাদের এই যে গ্রাম দেখছেন, আজ থেকে 100 বছর আগে এখানে কিচ্ছু ছিল না। আমাদের পূর্বপুরুষেরা এখানে এসে বসতি স্থাপন করে। যতদূর জানতে পেরেছি যে আমাদের গ্রামের পূর্বপুরুষরা কোনো এক আদিবাসী সম্প্রদায় অন্তর্ভুক্ত ছিল। এখানে আগে জলা জঙ্গল ছিল, তারা এসে এই জায়গা পরিষ্কার করে এই জায়গাটাকে বাসযোগ্য করে তোলেন। নাম দেন শোলপুর। কয়েক বছর এখানে বেশ ভালোভাবেই কাটে তাদের। তারপর হঠাৎ একটা বিচিত্র মড়ক দেখা দেয় শোলপুর গ্রামে। গ্রামের অল্প বয়সী ছেলেরা হঠাৎ একদিন জ্বরে মারা যেতে লাগলো। আদিবাসী সম্প্রদায় অন্তর্ভুক্ত হওয়ায় তারা কিছু গুণীদের কাজ জানতেন। তারা গণনা করে দেখলেন কোনো এক অপদেবতার দৃষ্টি পড়েছে আমাদের এই গ্রামে। তাই সেই অপদেবতার কোপ থেকে বাঁচার জন্য গ্রামের সকলেই একজন দেবীকে পূজা করতে শুরু করেন। সেই দেবীর বড় ভয়ঙ্কর প্রতিমূর্তি। দেবী দ্বিভুজা এবং ত্রিপদ, অর্থাৎ 3টে পা। দেবী আদিবাসী ধাঁচে শাড়ি পরিহিতা, শরীরে আভূষণ নিমিত্ত মাত্র। তবে দেবীর এই প্রতিকৃতি শুধু ধর সমন্বিত। দেবীর কোনো শির নেই। দেবীর পুজোর বিধিও ছিল ভারী অদ্ভুত। প্রতি পূর্ণ চন্দ্রগ্রহণের সময় মধ্যরাত অতিক্রান্ত হলে দেবীর পুজো করা হতো। পুজোর জন্য প্রয়োজন হতো জংলি ফুল এবং তাজা রক্ত। এই রক্ত পুজোর পুরোহিতের শরীর থেকে নেওয়া হতো। দেবীর পুজোর জন্য কোনো নির্দিষ্ট পুরোহিত ছিল না। গ্রামবাসীদের মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে কেউ না কেউ পুজো করতেন। শুধুমাত্র কোনো নারী এই পুজোর বিধিতে অংশগ্রহণ করতে পারতেন না। জমি থেকে চাষ করা ধান শুদ্ধ চাল এবং কাঁচা ডাল মিশিয়ে দেবীর ভোগ তৈরি করা হতো। একটা কাঠের গোলাকার পাত্রের মধ্যে জমা করা রক্তে জংলি ফুল ডুবিয়ে নিয়ে দেবীর পায়ে অর্পণ করা হতো। আগেই বলেছিলাম যে এই বিধিতে নারী স্পর্শ থাকে না, তাই ইষ্টদেবীর সাজসজ্জা থেকে শুরু করে দেবীর ভোগের আয়োজন সবটাই শোলপুরের পুরুষেরাই করতেন। জানেন ঠাকুর মশাই, পুরুষানুক্রমিক আমরা এই ব্যবস্থাই মান্য করে আসছি। শোলপুর গ্রামের মানুষেরা নিজেদের মধ্যেই সুখে আনন্দে থাকে। কেউ কখনো কারোর সাথেই কোনো রকম ঝামেলা বা বিবাদে জড়ায়নি। অথচ এখন গ্রামের পরিবেশ এমন হয়েছে যে কেউ কারোর মুখদর্শন পর্যন্ত করতে চায় না। কিন্তু বিগত 7 মাস ধরে আমাদের এই গ্রামে কার যে কুনজর পড়ল কে জানে। ঘটনার প্রথম শুরুটা যখন হয়েছিল তখন ছিল শীতকাল। গ্রামের দিকে নদী নালা গাছপালা বেশি হওয়ায় ঠান্ডাটা একটু জাঁকিয়েই পড়তো। কিন্তু এবার শীতটা একটু বেশিই পড়েছিল। সময়টা ছিল সকালবেলা। আমি অন্যান্য দিনের মতো আমার ক্ষেতের কাজে যাচ্ছিলাম। হঠাৎ দেখি কুমুদের ছেলে রাখাল এবং নিমাইয়ের ছেলে মানুষের মধ্যে তুমুল ঝগড়া লেগেছে। আমি তো ভারী অবাক হয়ে গেলাম।
রাখাল এবং মানুষের মধ্যে খুব গভীর বন্ধুত্ব ছিল। তাহলে এমন কি হলো যে তাদের মধ্যে এই রকম ঝগড়া হচ্ছে? আমি দৌড়ে গেলাম তাদের কাছে, জিজ্ঞাসা করলাম, এই কি রে, কি করছিস তোরা? সকাল সকাল এভাবে শিয়াল কাকের মতো ঝগড়া করছিস কেন? আমার কথা শুনেই ওরা দুজন আমার দিকে ঘুরে তাকালো। সকালবেলা চারিদিকে শান্ত থাকে। আমি স্পষ্ট শুনতে পেলাম যে রাখাল এবং মানুষের গলা থেকে কেমন একটা গড়গড় গড়গড় শব্দ বেরোচ্ছে। আওয়াজটা শুনে আমার হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। ওরকম আওয়াজ করতে করতে ওরা আমার দিকে তাকালো। ঠাকুরমশাই, কি বলবো, কি সাংঘাতিক সেই দৃষ্টি ছিল ওদের। চোখ দুটো টকটকে লাল, যেন যেন কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসছে। সে কি হিংস্র, কি ভয়ঙ্কর দৃষ্টি! চারিদিকে সকালের আলো ঝলমল করছে, তা সত্ত্বেও ওদের ওই দৃষ্টি দেখে আমার আতঙ্কে বুকের রক্ত শুকিয়ে গেল। আমার মনে হলো যে ওরা যেন আর নিজেদের মধ্যে নেই, অন্য কেউ যেন ওদের দুজনকে চালনা করছে। ছোটবেলায় ঠাকুমা দিদার মুখে গল্প শুনতাম যে কারো কারোর ওপরে ভূতে ভর করে। তখন ওদের দুজনকে দেখে আমার ওই কথাটাই মনে হচ্ছিল। এরপর দেখি ওরা দুজন একে অপরের দিকে প্রচন্ড রাগী দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তারপর এরকম ভাবে খানিকক্ষণ তাকিয়ে থাকার পর দুজন দুদিকে চলে গেল। আমার বুকের ওপর তখন যেন ঝড় বয়ে যাচ্ছে। আমি নিজেকে একটু সামলে আমার কাজে লেগে পড়লাম। কাজ শেষে ফেরার পথে আরো চমকে ওঠার এক দৃশ্য দেখলাম। আমি দেখলাম রাখাল আর মানুষ পঞ্চতলাতে বসে খোশ গল্প করছে। ওদের দুজনকে স্বাভাবিকভাবে গল্প করতে দেখে আমি মনে মনে বেশ খুশি হলাম। তারপর এগিয়ে গিয়ে বললাম, বাহ, দুজনের মধ্যে মিটমাট হয়ে গেছে দেখছি। বাহ, খুব ভালো, এই তো ভালো ছেলে। আমার কথা শুনে প্রচন্ড অবাক হয়ে মানুষ বলল, মিটমাট? কিসের মিটমাট কাকু? আমি অতি সাধারণভাবে স্বাভাবিক স্বরেই বললাম, সকালে ক্ষেতের মধ্যে তোদের দুজনকে যেভাবে ঝগড়া করতে দেখলাম, বাবা, তোদের তখন দেখে মনে হয়েছিল যেন তোরা একজন আর একজনকে মেরেই ফেলবি। আমার এইরূপ কথা শুনে রাখাল এবং মানুষ দুজনেই হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে রাখাল বলল, কি বলছো কাকু? সকালে আমরা খেতে কি করে যাব? আমরা দুজন তো এই কিছুক্ষণ আগেই মানুষের মাসির বাড়ি থেকে ফিরলাম। ওদের এই কথা শুনে মনে মনে একটা জোর ধাক্কা খেলাম। তবে কি আমি ভুল দেখলাম? আমি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলাম। সেদিন বিকেল থেকেই রাখাল আর মানুষকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেদিন ছিল পূর্ণ চন্দ্রগ্রহণ। গ্রামের সব পুরুষেরাই ইষ্টদেবীর পুজোর আয়োজনে ব্যস্ত ছিল। মহিলারা সবাই যে যার বাড়িতেই ছিল। ইষ্টদেবীর রক্তস্নাত পুষ্প বন্দনা শুরু হবে। সময় তখন প্রায় মাঝরাত। হঠাৎ কোনো একজন মহিলার চিৎকার আমরা শুনতে পাই। ভাবলাম, এই অসময়ে কে এইভাবে চিৎকার করছে? সেটা দেখার জন্যই হাতে মশাল নিয়ে দু একজন বেরিয়ে পড়ে। আমাদের গ্রামটা খুব ছোট ঠাকুর মশাই। ইষ্টদেবীর পূজাস্থল থেকে পঞ্চতলা খুব একটা দূরে নয়। আমাদের মনে হলো যে চিৎকারটা যেন ওই পঞ্চতলা থেকেই আসছে। মশাল হাতে পঞ্চতলাতে যেতেই ঠাকুরমশাই, কি বলবো, আমাদের হাত পা কাঁপতে শুরু করলো। পঞ্চতলার একটা খুঁটির ওপর ঝুলছে রাখাল এবং মানুষের কাটা মুন্ডু। সেই মুন্ডু দুটো থেকে তখনও টপ টপ করে কাঁচা রক্ত গড়িয়ে পড়ছে। গ্রামে তখন আতঙ্কের ত্রাস ছড়িয়ে পড়েছে। অনেক খুঁজেও রাখাল আর মানুষের বাকি শরীরটা আমরা খুঁজে পাইনি। এরপর থেকে প্রতি মাসেই কারোর না কারোর কাটা মুন্ডু ওই পঞ্চতলার খুঁটিতে টাঙানো থাকে। ঠাকুর মশাই, শুধু এটাই নয়, আমাদের গ্রামের সমস্ত গাছ হঠাৎ করেই শুকিয়ে যেতে থাকে। গাছের পাকা ফল আচমকাই গাছে ধরা অবস্থাতেই শুকিয়ে পচে যেতে শুরু করে।
ফুল ফোটার আগেই ফুল গাছের সমস্ত ফুল ঝরে পড়ে যায়। তারপর এক বেলার মধ্যেই গাছগুলো শুকিয়ে যেতে শুরু করে। গ্রামের রাস্তার মাটি দিন দিন শুষ্ক হয়ে যেতে থাকে। আমরা বুঝতে পারি না যে যে এইসব কেন হচ্ছে। আর তাছাড়া গ্রামে ঘটা এই মৃত্যুগুলোরও কোনো কিনারা হচ্ছিল না। প্রথমে ভেবেছিলাম হয়তো কারোর কোনো কুদৃষ্টি পড়েছিল আমাদের এই গ্রামের উপর। আমাদের গ্রামের সবচেয়ে প্রবীণ মানুষ হলেন হলধর কাকা। তিনি বললেন যে যদি গ্রামের ওপর কোনো কুদৃষ্টি পড়ে তাহলে সেটা মুছে ফেলার একটা উপায় আছে। আমরা জিজ্ঞেস করতে তিনি বললেন যে সোলপুর গ্রাম নামের ফলকটা যদি ভেঙে ফেলা হয় তাহলে কুদৃষ্টির প্রকোপটা একটু কাটা যেতে পারে। হলধর কাকাকে আমরা খুব মান্য করি, তাই তার কথা শুনে আমরা ফলকটা উপড়ে ফেললাম। কিন্তু তারপর কি হলো জানেন ঠাকুর মশাই? পরের দিন রাতে আমরা দেখলাম যে পঞ্চতলার খুঁটিতে গাঁথা রয়েছে হলধর কাকার কাটা মুন্ডু। তারপর থেকেই গোটা গ্রামটা আতঙ্কের মধ্যে ডুবে আছে। কেউই কারোর সাথে কথা বলে না, ঘর থেকে বেরোয় না। আমরা বুঝতে পারছি না ঠাকুর মশাই, এই পরিস্থিতি থেকে কি করে আমরা বেরিয়ে আসব। আপনি এখন একমাত্র আমাদের ভরসা। আপনি পারবেন আমাদের এই সমূহ বিপদ থেকে রক্ষা করতে। আমরা বড় সাধারণ মানুষ ঠাকুর মশাই, কারো সাথে পাছে থাকি না। আমাদেরকে আপনি এই বিপদ থেকে বাঁচান, বাঁচান ঠাকুর মশাই। একটানা কথাগুলো বলে বটুক ফোঁপাতে থাকে। বাইরে তখন আলো মরে গেছে। আচ্ছা, এই পঞ্চতলাটা কোথায়? আমি একবার দেখতে চাই, তবে এখন না, রাত আরো বাড়ুক তারপর। বেশ, তো তাহলে একটু অন্নাহার করে নিন, তারপর না হয় যাওয়া যাবে। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি নিষেধ করবেন না কিন্তু। আচ্ছা বটুক বাবু, আপনার রন্ধন শিল্প কোন পর্যায়ে আছে? আমি রান্না করতে জানি বটে, তবে আমার স্ত্রীর মতো নয়। বটুক বাবু, আপনি যা জানেন বা যেই রকমই রাঁধেন আমি সেইটাই গ্রহণ করব। শুধু লক্ষ্য রাখবেন সেই রান্নাতে যেন আপনার স্ত্রীর স্পর্শ না থাকে। আমি বুঝতে পেরেছিলাম যে আমার এ হেন আগ্রহে বটুক বাবুর মনে একাধিক প্রশ্ন জাগছে, কিন্তু আমি তা তক্ষুনি নিরসন করতে চাইলাম না। আহারের বন্দোবস্ত করতে বটুক বাবুর খানিকটা সময় লাগলো, তবে সেই সময়ে আমি বটুক বাবুর বাড়ির চারপাশটা ভালো করে প্রদক্ষিণ করলাম। চারদিক প্রদক্ষিণ করে আমার মনে একটা সন্দেহের দানা বাঁধে, কিন্তু সঠিক সিদ্ধান্তে আসার জন্য আরো কিছুটা সময় আমার লাগবে। আহারের সময় হলে দেখি বটুক বাবু অপটু হাতে অনেক কিছুরই আয়োজন করেছেন। ভাত, ডাল, বেগুন ভাজা, আলু মাখা, শিম কপি দিয়ে বড়ির তরকারি। তখন তো জোয়ান বয়স, ভাতের খিদেটা অনেক বেশি ছিল। ওইটুকু আয়োজনেই বেশ তৃপ্তি করে খেলাম। খাওয়া দাওয়া শেষ করে বটুককে বললাম, বটুক বাবু, এবার আমাকে বলুন পঞ্চতলাটা কোথায়? ওই তো আমাদের বাড়ি থেকে বের হয়ে সোজা গিয়ে বাঁদিকে ঘুরলেই দেখবেন একটা মোটা খুঁটির মতো আছে। সেই খুঁটিটাকে ঘিরে চারিদিকে মাটির বেদির মতো করা আছে, ওটাই হচ্ছে পঞ্চতলা। আমি এরপর বটুকের বিবরণ অনুযায়ী পঞ্চতলাতে পৌঁছালাম। রাত তখন বেশ গভীর। সেদিন ছিল অমাবস্যা। চারিদিকে আলকাতরা লেপা কালো অন্ধকার। সেই অন্ধকার ভেদ করে কিচ্ছু দেখা যাচ্ছে না। তবুও আমি পঞ্চতলাতে পৌঁছালাম। আমি পঞ্চতলাতে পৌঁছতেই হঠাৎ আকাশের কোণে প্রচন্ড জোরে বজ্রপাত শুরু হলো। ওই আলোয়
পথটা মুখোমুখি দেখা যাচ্ছে। পঞ্চতলায় পৌঁছে আমার শরীরটা কেমন যেন ভারী হয়ে গেল। আমি আগে কখনো এরকম কিছু অনুভব করিনি। চোখ মুখ কেমন যেন অন্ধকার হয়ে আসতে শুরু করে আমার। ঠিক এমন সময় প্রচন্ড জোরে ঠিক মাথার উপরে বিদ্যুৎ চমকে ওঠে। কিছুক্ষণের জন্য চারপাশের জায়গাটা আলোকিত হয়ে যায়। সেই আলোয় আমি দেখতে পেলাম পঞ্চতলার খুঁটির ওপর একটা কাটা মুন্ডু ঝুলছে। মুন্ডুটাকে দেখে চেনা চেনা মনে হয়। ভালো করে দেখার জন্য একটু কাছে এগিয়ে যেতে কাটা মুন্ডুটা আমার দিকে তাকিয়ে পৈশাচিক কট্ট হাসিতে ফেটে পড়ে। মুন্ডুটা নিজের থেকে খুঁটি থেকে উঠে আসে। হাওয়ায় ভাসতে ভাসতে মুন্ডুটা আমার দিকে এগিয়ে আসে। চারিদিকে একটা উগ্র পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তাই সঙ্গে সঙ্গেই আমি দেখি যে শুধু ওই মুন্ডুটাই নয়, বরং আরো অনেক কাটা মুন্ডু আমার চারপাশে ঘিরে আছে। হাওয়ায় ভাসতে ভাসতে সেগুলো এগিয়ে এসেছে আমার দিকে। এমন সময় আমি আমার গলায় প্রচন্ড টান অনুভব করি, যেন কেউ বা কারা আমার ধর থেকে মুন্ডুটা প্রবল শক্তিতে উপড়ে নিতে চাইছে। আমার হাত দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করতেই বুঝতে পারি আমার হাত পা কেমন যেন অবশ হয়ে গেছে। শরীরে কোনো বল নেই। গলার উপর টানের জোর যেন বেড়েই যাচ্ছে। সে কি সাংঘাতিক যন্ত্রণা! হয়তো মৃত্যু যন্ত্রণা একেই বলে। কাটা মুন্ডুগুলো তখন হাড় হিম করা উল্লাসের স্বরে অট্ট হাসিতে ফেটে পড়ছে, যেন আজ তাদের উৎসবের দিন। মনে হলো এবার বোধহয় আমার বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। আমি আমার ঈশ্বরকে শেষবারের মতো স্মরণ করলাম। সেই রকম অবস্থাতেও মনে হলো যে আমি বটুক বাবুকে সাহায্য করতে পারলাম না। তার আগেই আমার মৃত্যু হয়ে যাচ্ছে। সেই কথা মনে করে আমার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। ঠিক এমন সময় হঠাৎই আমি শুনতে পাই যে ওই ভয়ঙ্কর হাসিগুলো যেন একটু একটু করে ম্লান হয়ে যাচ্ছে। গলার কাছে টানটাও একটু হালকা শিথিল হয়ে এসেছে। ঠিক তখনই আমার কানে একটা সুরেলা নুপুরের শব্দ ভেসে আসে, আর তার সাথে সাথেই সুগন্ধি ধূপ ও ফুলের গন্ধ নাকে আসে। আমি অনুভব করি আমার চারপাশের পরিবেশ এখন আর আগের মতো ভারী লাগছে না। আকাশেও বিদ্যুৎ চমকাচ্ছে না। আমি কোনো মতে উঠে বসলাম। আমি বুঝতে পারছিলাম না এগুলো কি হচ্ছে আমার সাথে। আমি তখন নিজের মনেই দ্বন্দ্বে আবদ্ধ। আমি সন্দিহান হয়ে ভাবছি ওই ভাসমান মুন্ডুগুলো কোথায় গেল। ঠিক তখনই একটি কণ্ঠ আমার কানে এলো। তারানাথ। আমি মাথা তুলে দেখি একজন দেবী সদৃশা সুসজ্জিত মানবী আমার দিকে তাকিয়ে স্নেহপূর্ণা ভঙ্গিতে হাসছে। আমি তাকিয়ে দেখি সেই দেবীর শরীর থেকে উজ্জ্বল দ্যুতি বেরোচ্ছে। সেই দেবীর উপস্থিতিতেই যেন আমার চারপাশটা বড় শুদ্ধ পবিত্র হয়ে গেছে। আমি সজল চোখে বিগলিত কণ্ঠে করজোর করে বলি, আপনি কে দেবী? আমাকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য আপনি আমার কাছে এসেছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে, অত্যন্ত কৃতজ্ঞ। আমার নাম মধুসুন্দরী। তোমার সাহায্য করতেই আমি এসেছি তারানাথ। তুমি যখনই কোনো বিপদে পড়বে বা দ্বন্দ্বে থাকবে, তখন আমাকে স্মরণ করো। আমি আসব, সব সময় তোমার সাথে থাকবো তারানাথ। আমার সাথে মধুসুন্দরী দেবীর সেই প্রথম সাক্ষাৎ। আমার মনে হলো
যেন সত্যি সত্যি এই পৃথিবীর বুকে একজন দেবীকে নিজের চোখে দেখতে পেলাম। দেবী কথাগুলো বলে চলে যাচ্ছিলেন। তাকে দেখে আমি কাতর স্বরে বলে উঠলাম, দেবী, আমাকে সাহায্য করুন। বটুকের ভীষণ বিপদ। আমি বুঝতে পারছি যে তার মৃত্যু আসন্ন। শুধু তাই নয়, আগামী কয়েকদিনের মধ্যেই সোলপুর গ্রাম পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু দেবী, আমি বুঝতে পারছি না এত কিছুর কি কারণ, কেন এতগুলো রহস্যময় মৃত্যু হয়েছে। বটুক এবং এই গ্রামকে এই ভীষণ বিপদ থেকে কিভাবে রক্ষা করব দেবী? আমি তো উচ্চ পর্যায়ের সাধকও নই, অথচ ওনারা আমার সাহায্য প্রাপ্তি। আপনি বলে দিন আমি কি করব দেবী, কি করব আমি? দেবী আমার দিকে ফিরে তাকালেন, তারপর বললেন, তারানাথ, তুমি হিতকর্মের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে এখানকার মানুষদের সাহায্যের জন্য এগিয়ে এসেছো। বিপদে পড়া মানুষকে সাহায্য করতে চাইছো। তোমার এই ভাবমূর্তি তোমাকে উচ্চ পর্যায়ের সাধকেই পরিণত করেছে। তবে তারানাথ, একটা কথা সব সময় মনে রাখবে, যখনই কোথাও কোনো অদ্ভুত ঘটনা ঘটে তার পেছনে কারণটাও ভীষণ ভয়ঙ্কর হয়। বর্তমানের সব উত্তর অতীতেই লুকিয়ে থাকে। তোমাকে অতীতের সেই পুস্তকের পাতা উল্টাতে হবে যার পাতা সময়ের ধুলো পড়ে বন্ধ হয়ে গেছে। যাও তারানাথ, অনুসন্ধান করো, অতীত অনুসন্ধান করো। কথাগুলো বলতে বলতে দেবী অদৃশ্য হয়ে গেলেন, আর আমার চোখের ওপর নেমে এলো হাজার যোজন অন্ধকার। যখন চোখ খুললাম তখন দেখলাম যে আমি বটুকের বাড়িতে একটা ঘরে শুয়ে আছি। বটুক আমার জন্য এই ঘরটাই নির্দিষ্ট করেছিল। চোখ মেলতেই দেখি বাইরে তখনও ভোরের আলো ফোটেনি। বিছানায় উঠে বসে আমি অবাক হয়ে ভাবতে লাগলাম যে আজ আমি তো পঞ্চতলার সামনে লুটিয়ে পড়েছিলাম, তাহলে বটুক বাবুর বাড়িতে কি করে এলাম? হঠাৎ বিদ্যুতের চমকের মতো খেয়াল হলো যে এই সবটাই তাহলে মধুসুন্দরী দেবীর কৃপা। আমার ওপর মধুসুন্দরী দেবীর কৃপা রয়েছে বুঝতে পেরে অনেকটা বল পেলাম। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি এখনো আকাশ অন্ধকার। আমার মনে হলো মধুসুন্দরী দেবী আমার সাহায্যার্থে সময়কে ধীর গতি করে দিয়েছেন। আমি আর একটুকুও সময় নষ্ট না করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ধ্যানে বসলাম। ভবঘুরে হয়ে ঘোরার সময় আমি যে সমস্ত গুণী সাধক সাধ্যীদের সংস্পর্শে এসেছিলাম তারা সব সময় একটাই কথা বলতেন, যে কোনো কাজের শুরুর আগে একাগ্রতা প্রয়োজন। মনকে শান্ত করে একাগ্রচিত্ত করলে চোখের সামনে সময়ের অনেক বদ্ধ দ্বার খুলে যায়। মনকে একাগ্র করার জন্য শক্তিকে শান্ত করা প্রয়োজন। তাই আমি ধ্যানে বসার আগে সব সময় শুদ্ধ রীতিতে স্নান করে তারপর ধ্যানে বসি। সেই মতো আমি ধ্যানে বসে মধুসুন্দরী দেবীকে স্মরণ করতে লাগলাম। আমি দেখলাম চোখের সামনে হঠাৎই কালো ধোঁয়ার মতো একটা আস্তরণ তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ সেই রকম থাকার পর আমি দেখতে পেলাম একটা আদিবাসী গ্রাম। কিন্তু গ্রামটাকে দেখে মনে হলো যে এই গ্রাম বর্তমান সময়ের কোনো গ্রাম নয়, বরং অতি প্রাচীন সময়ের কোনো গ্রাম। আমি বুঝতে পারলাম যে প্রশ্নের উত্তর আমি খুঁজছি সেই প্রশ্নের উত্তর আমি এখানেই পাব। আমি ভালো করে গ্রামের চারপাশটা দেখতে লাগলাম। গ্রামবাসীদের পরনে বড় নিমিত্ত মাত্র বস্ত্র ছিল। শিশুরা বেশিরভাগই নির্বস্ত্র। তবে তারা যে বস্ত্র পরেছিল
সেটা কোনো সুতো বা পাতা বা গাছের ছাল থেকে তৈরি ছিল না। বড় অদ্ভুত দেখতে ছিল সেই বস্ত্রের ধরন। গ্রামবাসীরা নিজেদের মধ্যে কি যেন একটা ভাষায় কথা বলছিল। হঠাৎ দেখি ৬-৭ বছরের একটা ছোট্ট শিশু কোত্থেকে একটা সাপ ধরে এনে একজন বয়স্ক মানুষের হাতে ধরিয়ে দেয়। সঙ্গে বয়স্ক মানুষটার হাতে সাপের গলাটা চেপে ধরে মাথাটা উঁচু করে চিৎকার করে ওদের নিজস্ব ভাষায় কিছু একটা আওড়াতে লাগলো। সঙ্গে সঙ্গে সমস্ত গ্রামবাসীরা হাতের সব কাজ ফেলে সেই বয়স্ক মানুষকে গোল করে ঘিরে সুরে সুরে ওই একই কথা আওড়াতে আওড়াতে নাচ করতে থাকে। ধীরে ধীরে নাচুর লয় এবং গতি দ্রুত হয়। গ্রামের মহিলারা চুল খুলে মুখের সামনে এনে অদ্ভুত ভঙ্গিতে মাথা নাচাতে থাকে এবং মুখ থেকে ভয়ঙ্কর আওয়াজ বার করতে থাকে। গ্রামের শান্ত পরিবেশটা দেখতে দেখতেই কেমন হিংস্র উত্তেজিত হয়ে ওঠে। এই মাঝ বয়স্ক মানুষটা হাতে ধরা সাপটার ধর থেকে মাথাটা উপড়ে নেয়। ফিনকি দিয়ে রক্ত সাপের শরীর থেকে বেরোতে থাকে। গ্রামবাসীরা কেমন উন্মাদের মতো সাপের ধর থেকে বেরিয়ে আসার রক্ত খেতে থাকে এবং মুখ থেকে অদ্ভুত সব আওয়াজ বার করতে থাকে। সাপের শরীর থেকে সব রক্ত নিংড়ে নেওয়ার পর তার গায়ের চামড়া প্রায় উপড়ে নেয় ওই বয়স্ক মানুষটার মধ্যে দেখা যায় এক বিকৃত উন্মাদনা। যে শিশুটা সাপ ধরে এনেছিল, সাপের চামড়াটা সেই শিশুর মাকে দেওয়া হয় উপহার হিসেবে। মহিলাটি সেই চামড়াটা পরিধান করে নেয়। আমি বুঝতে পারলাম যে কেন ওই আদিবাসী মহিলাদের বস্ত্রের ধরন এত অদ্ভুত ছিল, কারণ ওরা সাপের চামড়াটাই পরিধান করত। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আদিবাসী গ্রামে একটা 15-16 বছরের মেয়ে আছে। মেয়েটা একাই থাকে। মেয়েটা আর বাকি আদিবাসীদের মেয়েদের মতোই দৈনন্দিন কাজ করে, সবার সাথে ভালোভাবে থাকে। কিন্তু রাত্রি হলে সে চুপি চুপি বাড়ি থেকে বের হয়। গ্রামের সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলে ঢোকে। জঙ্গলের দুর্গম পথ পেরিয়ে সে একটা উঁচু ঢিবির সামনে আসে। জায়গাটি ঢিবি বললেও, ওটাকে পাথরের একটা ছোটখাটো টিলা বললেও ভুল বলা হবে না। টিলার ওপরে একটা গোল বড় গর্ত। মেয়েটা টিলায় চড়ে বুকে ভর দিয়ে গোল গর্তটার ভিতর দিয়ে গিয়ে টিলার মধ্যে প্রবেশ করলো। টিলার ভিতরে একটা মূর্তি এবং আশেপাশে অসংখ্য সাপ। সাপগুলো কিন্তু মেয়েটাকে কিছু করলো না। মূর্তির গড়নটাও ঠিক সাধারণ নয়। মূর্তিটার কোনো মাথা নেই, অথচ 5টা আলাদা আলাদা সর্প শরীর একসাথে লেগেছিল। ভারী অদ্ভুত দর্শন মূর্তি। মেয়েটা সেই মূর্তির পুজো করতে শুরু করলো। মেয়েটা প্রতি রাতেই ওই মন্দিরে যেত, কিন্তু একদিন মেয়েটা ধরা পড়ল এবং তাকে পাশবিকভাবে হত্যা করা হলো সমস্ত গ্রামবাসীর সামনে। এতটা দেখার পরেই আমার ধ্যান ভেঙে যায়। বাইরে তখন আকাশে আলো ফুটে উঠেছে। আমি ভাবলাম এই বেলা একটু শুয়ে নি। এত কিছু দেখার পর শরীরের বিশ্রাম প্রয়োজন ছিল। ঘুম ভাঙল বেশ বেলায়। গত রাত থেকে এক টানা এতগুলো ঘটনার সাক্ষী হয়ে শরীর ভীষণ দুর্বল হয়ে পড়েছিল।
ঘুম থেকে উঠে শরীরটাও ভালো লাগলো। হাত মুখ ধুয়েই দেখি বটুক হাসি মুখে এগিয়ে এসে বিগলিত কণ্ঠে বলল, আপনি উঠে পড়েছেন? ঠাকুরমশাই, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আপনার অশেষ কৃপা। জানেন, গতকাল পঞ্চতলার খুঁটিতে কারোর কাটা মুন্ডু ঝুলে থাকতে দেখা যায়নি। আমরা জানি এ সবই আপনার কৃপা। আমি গম্ভীর স্বরেই বললাম, বিপদ কিন্তু এখনো কাটেনি বটুকবাবু, শুধু একটু দেরিতে আসছে। আমার দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই বিপদ আবার নিজের বিষাক্ত থাবা মারবে। বটুকবাবু, আমার আপনাকে কিছু জিজ্ঞেস করার আছে, কিন্তু একান্তে। তা বেশ, তো চলুন না, আমার ঘরেই চলুন, ওখানে বসেই না হয় কথা হবে। আর আপনার স্ত্রী শান্তিবালা? না না, সে চিন্তা করবেন না। শান্তিবালা আজ সকালেই তার মাসির বাড়ি গিয়েছে, এই কাছেই, বিকেলেই ফিরে চলে আসবে। বটুকবাবুর ঘরে ঢুকতেই আমি আবার গতদিনের মতোই উগ্র গন্ধটা পেলাম। ভীষণ চমকে উঠলাম। বিড়বিড়িয়ে বললাম, এমনটা তো হওয়ার না। আমি তো গোটা বাড়িটাকে শুদ্ধ করেছিলাম, তাহলে আবার এরকম কেন হচ্ছে? বটুকবাবু ঘরে ঢুকলেন 2 কাপ চা এবং 1 বাটি মুড়ি বাদাম নিয়ে। বটুকবাবুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বটুকবাবু, আপনার কতদিন আগে বিয়ে হয়েছে? এই তো মাস 7 হলো। আসলে ঠাকুরমশাই, শান্তিবালা হচ্ছে আমার তৃতীয় পক্ষের স্ত্রী। আমার প্রথম পক্ষের স্ত্রী স্নান করতে গিয়ে জলে ডুবে মারা যায়। তারপর দ্বিতীয় আরেকজনকে বিয়ে করি। দ্বিতীয় জন বাড়ির কাজ করতে গিয়ে সাপের কামড়ে মারা যায়। তারপরে এই মাস 7 আগে শান্তিবালাকে বিয়ে করি। আপনি কি শান্তিবালাকে আগে থেকে চিনতেন? সেরকম নয়, আমার এক দূর সম্পর্কে দিদা আছেন। আপনাকে তো আগেই বলেছি যে আমাদের পূর্বপুরুষরা সবাই এইখানে আসার পরে বসবাস শুরু করেন, কিন্তু তাদের মধ্যে কেউ কাজের খোঁজে গ্রামের গণ্ডি পেরিয়ে বাইরে গিয়েছিলেন। কি বললেন? গন্ডি? হ্যাঁ, গণ্ডি। আসলে গ্রামের বয়স্ক মানুষেরা বলতেন যে গ্রাম ছেড়ে বাইরে না যেতে, বাইরে বিপদ। কিন্তু কি বিপদ, কিসের বিপদ, সেই সময় সেই সব নিয়ে কখনোই কোনো কিছু বলেননি। তাই তাদের কথাও কেউ শুনতো না, আবার কেউ কেউ শুনতো। সেরকমই একজন কাজের খোঁজে গ্রামের বাইরে যান এবং বছর খানেকের মধ্যেই বিয়ে করে নববধূকে নিয়ে গ্রামে ফেরেন, কিন্তু তখন তাকে গ্রামে ঢুকতে দেওয়া হয় না। তিনি ছিলেন আমার দুঃসম্পর্কের এক দাদু। সেই থেকেই গ্রামের মানুষেরা গণ্ডিকে আর মানেন না। কিন্তু এখন মনে হচ্ছে সেই সময় গ্রামের বড়দের কথাটা শোনাই উচিত ছিল। আচ্ছা বটুকবাবু, আপনার স্ত্রী কি সবসময় এত বড় ঘোমটা দিয়ে থাকেন? গ্রামে গঞ্জের দিকে মেয়ে বউরা ঘোমটা দেয় বটে, কিন্তু এত বড় ঘোমটা তো দেয় না। বটুকবাবু একটু অপ্রস্তুত হলেন বলেই মনে হলো। আমি তাকে বুঝিয়ে বললাম, দেখুন বটুকবাবু, আমি আপনাদের সাহায্য করার জন্য সব রকমের চেষ্টা করব, কিন্তু তার জন্য যে আপনাকে আমার সঙ্গ দিতে হবে। আসলে আমিও যে শান্তিবালাকে ঘোমটা ছাড়া দেখি তা নয় ঠাকুরমশাই। আমাদের এই মাস 7 বিয়ে হয়েছে। এই 7 মাসের মধ্যে বড় জোর 2-3 বারই আমি শান্তিবালার চেহারা দেখেছি। আর সত্যি বলতে কি, প্রতিবারই তাকে দেখে আমি মুগ্ধ হয়েছি। আগেই বলেছি, দিদার বাড়িতেই তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। পছন্দও হয়েছিল। পছন্দ না হয়েও উপায় নেই। শান্তিবালা তার নামের মতোই বড়ই শান্ত, খুবই কম কথা বলে। বলতে গেলে প্রয়োজন ছাড়া কথা প্রায় বলেই না। গলার স্বরটাও বড়ই হিনহিনে। সে ঘরদোর সুন্দর করে গুছিয়ে রাখে, আমার যত্ন করে। শান্তিবালার পরিবারে কেউ নেই, দিদাই আমাদের বিয়ে দিয়েছিলেন।
কারণ দিদা ছাড়া আমার নিজের বলতে আর কেউ নেই। বিয়েতে গ্রামের কেউই নিমন্ত্রিত ছিলেন না, কারণ দিদার বক্তব্য ছিল যে যারা একজন নববিবাহিতাকে গ্রাম থেকে বার করে দিতে পারে তাদেরকে তিনি কোনোভাবেই নিজের বাসাতে ঢুকতে দেবেন না। আমিও আর কিছু উচ্চবাচ্য করিনি এইসব নিয়ে। বিয়ে করে একেবারে শান্তিবালাকে নিয়েই গ্রামে এসেছিলাম। ততদিনে গ্রামের মানুষের চিন্তা ভাবনার অনেক পরিবর্তন হয়েছে, তাই শান্তিবালাকে বিয়ে করার ব্যাপারে আর তেমন কেউ মাথা ঘামায়নি। আপনার কথা এত স্পষ্ট কেন? আসলে গ্রামের মধ্যে আমি সহ আরো কয়েকজন কাজের জন্য গ্রামের থেকে বাইরে বেরিয়েছিলাম। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লোকেদের সাথে মিশতে মিশতে কথার ধাঁচে পাল্টিয়েছে। আমি তাও বাড়ির টানে কিছুদিন পরপরই গ্রামে ফিরে আসতাম, কিন্তু আমার সাথে যারা বাইরে গিয়েছিল তারা কেউই আর ফিরে আসেনি। আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী যখন মারা গেল তখন আর বাইরে যেতে ইচ্ছা করলো না। তারপর শান্তিবালা আমার জীবনে এলো। আপনি শান্তিবালার মাসির বাড়ি চেনেন? গেছেন কখনো? না, যাওয়া হয়নি এখনো, তবে যেতে চেয়েছিলাম অনেকবার। সবকিছু শুনে আমার কপালের ভাঁজ আরো প্রসারিত হলো। আমি বটুকবাবুর বাড়ি থেকে বেরিয়ে সোজা দক্ষিণ দিকে হাঁটা দিলাম। গ্রামের দক্ষিণ দিকে বসতি নেই, জায়গাটা জলা জঙ্গল। সেদিকে পা বাড়াতেই আমার নাকে একটা সুগন্ধি ধূপের গন্ধ এলো। কানে শুনতে পেলাম মিষ্টি নূপুরের ধ্বনি। আমি বুঝতে পারলাম যে দেবী এসেছেন। মনে মনে বললাম, দেবী, দেবী বলুন আমার জন্য এখন কি আজ্ঞা? সাবধান তারানাথ, সাবধান, বিপদ ভীষণ কাছে চলে এসেছে, সাবধানে এগো। দক্ষিণ দিকে জঙ্গলে কিছুটা দূরে যেতেই আমি প্রচন্ড চমকে উঠি। আমি ধ্যানে বসে যে মুন্ডহীন সর্প মূর্তিটি দেখতে পেয়েছিলাম সেই মূর্তি সেখানেই দেখতে পাই। মূর্তির বেদি ঘিরে জংলি ফুল। দেবীর পাশেই একটা খোলের মধ্যে রাখা শুকিয়ে যাওয়া রক্ত। আমি বুঝতে পারলাম এখানেও কোনো এক ইষ্ট দেবীর পুজো হয়েছে। পুজোর বিধি একই রকম হলেও প্রতিমা একই রকম নয়। এবার গিয়ে আমি গোটা বিষয়টা বুঝতে পারলাম এবং এও বুঝতে পারলাম যে যদি অতি সত্বর কোনো উপায় না করা হয় তাহলে এই গ্রাম এবং গ্রামবাসী সবই এক পলকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমাকে এখনই এখান থেকে বেরোতে হবে, কিন্তু আমি পিছনে ফিরতেই দেখি শান্তিবালা দাঁড়িয়ে আছে, মাথায় বড় করে ঘোমটা টানা। আমার সামনে দাঁড়িয়ে সে রাগে চরমভাবে ফুঁসছে। তার কণ্ঠ থেকে নাগ ফুঁসের হুঙ্কার শোনা যাচ্ছে। শান্তিবালার পরনের শাড়িটা নিচে থেকে তার পা ঢেকে আছে। তবে আমি জানতাম যে যদি শান্তিবালা উঁচু করেও শাড়িটা পরতো তাও তার পা দেখা যেত না, কারণ তার পা নেই। বটুক বাবুর বাড়িতে যে শান্তিবালাকে দেখেছিলাম সেটা একটা ভ্রম ছিল। আমি কঠিন স্বরে বললাম, আমি জানি তুই একজন নিম্ন জাতির পিশাচিনী। বেশ পাল্টে ভ্রমিত করে বটুককে বশ করেছিস, কিন্তু আমার সাথে সেই চাল চলবে না। প্রথম দিন তুই যখন আমাকে ভ্রমিত করার জন্য বটুকের স্ত্রী হয়ে মানবী রূপে নিজে আমার সামনে এসেছিলি, তখনই আমি তোর মধ্যে নাগ চক্র লক্ষ্য করেছিলাম। তাই তো তোর হাতের তৈরি কোনো কিছুই আমি মুখে দিইনি। বটুকের বাড়িতে ঢোকার মুখে পেঁপে গাছটাকে দেখেই আমার সন্দেহ হয়েছিল যে এই গ্রামের উপর নাগিন দৃষ্টি পড়েছে। তাই তো জলজান্ত একটা গ্রাম তোদের বিষাক্ত শ্বাসে শ্মশানে পরিণত হয়ে যাচ্ছে। আমার কথা শুনে পিশাচিনী আরো জোরে জোরে ফুঁসতে লাগলো।
গোখরোর ফুঁসফুসানি শুনলে যেমন গর্জন মনে হয়, ঠিক তেমনি এই পিশাচিনীর ফুসফুসানি গর্জন বলেই মনে হলো। হঠাৎ কোত্থেকে দমকা হাওয়া এসে পিশাচিনীর ঘোমটাটা তুলে দেয়। ঘোমটা পড়ে যেতেই দেখি সর্প পিশাচিনী তার বিষাক্ত ফনা তুলে আমার দিকে এগিয়ে আসছে। তার বরফ শীতল বিষাক্ত শ্বাস আমার গায়ে আসছিল। আমিও তৈরি ছিলাম। শ্মশানের এক ভৈরবের সেবায় যখন আমি ছিলাম, তখন আমার সেবায় তুষ্ট হয়ে আমাকে সর্প পিশাচিনীকে বশ করার মন্ত্র তিনি শিখিয়েছিলেন। আমি ঝোলা থেকে চিতার ভস্য দুমুঠো হাতে নিয়ে মন্ত্র পড়ে সেই ভস্য ওই পিশাচিনীর গায়ে ছুঁড়ে দিলাম। ভস্য গায়ে পড়তেই পিশাচিনী যন্ত্রণায় ছটপটিয়ে উঠল। বিনষ্ট হওয়ার সময় পিশাচিনী হিস হিসিয়ে বলল, কেউ বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। আমাদের ছিন্ন মন্ড সর্প দেবে, তোদের কাউকে ছাড়বে না, কাউকে না। আমি আর একটুও সময় নষ্ট না করে সোজা বটুকের বাড়ি উপস্থিত হলাম। আমাকে ওরকম হন্তদন্ত হয়ে আসতে দেখে বটুক বাবু ছুটে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ঠাকুর মশাই? কোথায় গিয়েছিলেন? আপনি তো মুখেও কিছু দিলেন না। তাছাড়া আপনাকে এত অস্থির দেখাচ্ছে কেন? বটুক বাবু, সব প্রশ্নের উত্তর দেব। আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন তো, এই শোলপুর গ্রামে কতজন থাকেন? কত হবে? সব মিলিয়ে জোনাকুড়ি। সবাইকে ডাকুন এক্ষুনি, একদম সময় নেই। আর হ্যাঁ বটুক বাবু, বাড়িতে ঢুকতে যে পেঁপে গাছটা রয়েছে ওটাকে এক্ষুনি কেটে ফেলুন, একদম দেরি করবেন না। আমি কয়েকটা জিনিস জোগাড় করে আনছি, তাড়াতাড়ি করুন। বহু প্রাচীনকাল থেকেই নাগজনির সাথে মানবজনির একটা গভীর সম্পর্ক আছে। সেই সম্পর্ক চিরকাল ভরসা এবং বিশ্বাসের সুতোয় বাঁধা। কিন্তু কখনো কখনো সেই সুতো ছিঁড়ে ফেলা হয় স্বার্থপরতা এবং লোভাতুর মানসিকতার জন্য। বটুক বাবু গ্রামের সবাইকে জড়ো করার পর আমি একটা দ্রবণ ওদের সবাইকে খেতে দিই। জঙ্গল থেকে ফেরার সময় আমি কিছু জংলি ফুল, পাতা এবং গাছের ছাল সঙ্গে করে নিয়ে এসেছিলাম। সেগুলো ভালো করে পিষে তারই রস দিয়েছিলাম সবাইকে খেতে। সর্প পিশাচিনীরা যেখানেই নিজের গ্রাস জমাতে শুরু করে, সেখানে সবার আগে তাদের বিষাক্ত শ্বাস ছড়িয়ে দেয়। সেই কারণেই সেখানের সমস্ত ফলনশীল গাছপালা শুকিয়ে যায়, গাছে ধরা পাকা ফল পেকে যায়, মাটি শুকিয়ে শুষ্ক হয়ে যায়। তাই বটুক বাবুর বাড়িতে ঢুকেই আমার প্রথমেই মনে হয়েছিল যে এখানে নাগিন দৃষ্টি পড়েছে। কিছুক্ষণের মধ্যেই বটুক বাবু গ্রামের বাকিদের নিয়ে এলেন। আমি সঙ্গে সঙ্গে তাদেরও রসটা খেতে দিলাম। রসটা খাওয়ার পরেই মনে হলো সবাই যেন ঘোর কাটিয়ে উঠল। আমার নির্দেশ অনুযায়ী দুজন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে বটুক পেঁপে গাছটা কেটে ফেলে দিলেন। আমি সকলের গাত্রবন্ধন করে নিজেরও গাত্রবন্ধন করে নিলাম। তারপর একটা জায়গা পরিষ্কার করে প্রথমে গ্রামের বাকিদের সেখানে ঢুকিয়ে গণ্ডি কেটে দিলাম। আমাদের নিজেদের চারিদিকেও রক্ষণ গণ্ডি রচনা করলাম। চারিদিকের পরিবেশ আচমকাই বড় বিপজ্জনকভাবে পরিবর্তন হতে শুরু করলো। ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের গর্জন শোনা গেল। আমি আসন পেতে বসে মাটির উপর চিতার ভস্য এবং পোড়া সিঁদুর দিয়ে পঞ্চকোণ যুক্ত হওয়া একটা যন্ত্র আঁকলাম। বটুক বাবু বারবার উস্কুস দৃষ্টিতে আমার দিকে তাকাতে লাগলেন। আমি গলাটা একটু ঝেড়ে বললাম, বটুক বাবু, কিছু কথা আপনাকে বলার আছে। আপনার স্ত্রী শান্তিবালা কিন্তু আসলে কোনো মানবী নয়, সে একজন সর্প পিশাচিনী। সে আপনাকে ভ্রমিত করে আপনার সাথে বিবাহ সম্পর্ক স্থাপন করেছে।
যে দিদার কথা আপনি বলেছেন তিনিও একজন সর্পপিশাচিনী ছিলেন। সম্ভবত তার কাজ ছিল আপনার সাথে শান্তিবালার যোগাযোগ করিয়ে দেওয়া। আপনি বলেছিলেন যে আপনাদের পূর্বপুরুষ আগে অন্যত্র থাকতেন, সেখান থেকে হঠাৎই সপরিবারে এখানে চলে এসেছিলেন। আসলে তারা প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছিলেন। এখানে এসেই এই গ্রামের সুরক্ষার জন্য চারিদিকে একটা গণ্ডি বেঁধে দিয়েছিলেন। কিছু বছর গ্রাম সুরক্ষিত থাকলেও ধীরে ধীরে গণ্ডির বাঁধন শিথিল হতে শুরু করে, কারণ গণ্ডি সবসময় বিশ্বাস এবং ভরসার জন্যই দৃঢ় থাকে। সেই বিশ্বাস এবং ভরসা হারিয়ে যেতে থাকে। মনে করে দেখুন তো বটুকবাবু, আপনার দাদু সহ কয়েকজন গ্রামের গণ্ডি পেরিয়ে বাইরে গিয়েছিলেন কাজের আশায়, কিন্তু গ্রামে ফিরে এলেন শুধুমাত্র আপনার দাদু। বাকিরা আর কেউ ফিরল না। গ্রামের লোকজন ভাবে যে বাকিরা শহরের হাওয়ায় হয়তো হারিয়ে গেছে, কিন্তু তারা হারিয়ে যায়নি। তারা সকলেই সর্পপিশাচিনীদের হাতে মারা গিয়েছিল। আপনি যখন বাইরে গেলেন তখনও আপনার সাথে আরো কিছু লোক গ্রাম থেকে বেরিয়েছিল, কিন্তু ফিরে এলেন শুধু আপনি। গ্রাম থেকে বেরিয়ে বাকি সাথী গ্রামবাসীদের সাথে যোগাযোগ রাখেনি, এবং আমি দৃঢ় নিশ্চিত হয়েই বলছি যে আপনার সাথে যারা গ্রাম থেকে বেরিয়েছিল তারা সকলেই এখন মৃত। আপনার স্ত্রীদের অকাল মৃত্যুও এই সর্পপিশাচিনীরাই ঘটিয়েছে। কিন্তু আমার বা আমাদের পরিবারের ওপরেই সর্পপিশাচিনীদের এত কেন রোষ? আমরা তাদের কি ক্ষতি করেছি? আপনার আদি পূর্বপুরুষ একটা অত্যন্ত পাপ কাজ করেছিলেন। তিনি জঙ্গল থেকে সাপ ধরে এনে তার মুণ্ডচ্ছেদ করে হত্যা করতেন। শুধু তাই নয়, সাপের সেই মৃতদেহ ঘিরে উল্লাস করতেন। আপনাদের গ্রামে প্রায় সবাই সর্প বিদ্বেষী ছিল, শুধু একজন ছাড়া। একটি 15-16 বছরের মেয়ে ছিন্ন মুন্ডা সর্পদেবীর উপাসনা করতেন। কিন্তু একদিন সেই মেয়েটি উপাসনা করতে গিয়ে ধরা পড়ে, এবং আপনাদের সেই আদি পূর্বপুরুষ মেয়েটির ধর থেকে মুন্ড ছেদ করে তাকে হত্যা করে। ঠিক তখনই আপনাদের এই গ্রামের উপর সর্পদোষ পড়ে। গ্রামের লোকজন সর্পদংশনে মারা যেতে থাকে, অথচ শত চেষ্টা করেও আপনাদের পূর্বপুরুষ দংশনরত কোনো সাপকে ধরতে পারে না। তাই বাধ্য হয়ে তারা গ্রাম ছেড়ে এখানে এসে বসতি স্থাপন করে এবং গ্রামের নাম দেয় শোলপুর। গ্রামের মানুষকে সুরক্ষিত করার জন্য গ্রামের সীমারেখা ঘিরে গণ্ডি বেঁধে দেয়, কিন্তু তাতেও যে শেষ রক্ষা হয়নি সেটা তো নিজের চোখেই আপনি দেখতে পাচ্ছেন। আমি একটু থামতেই বটুকবাবু বললেন, তাহলে এ কারণে কি গ্রামের ছেলেদের কাটামুন্ডু ওই পঞ্চতলায় পাওয়া যেত? হ্যাঁ, তবে এই অভিশাপকে আরো কঠিন করার জন্য আপনাদের ইষ্ট দেবীকে রুষ্ট করা হয়েছে। আপনি বলেছিলেন যে আপনাদের ইষ্ট দেবীর পুজোতে যিনি পুজো করবেন তার রক্তেই মায়ের পুজো হয়, এবং সেখানে কোনো নারী শরীরের রক্ত যেন না থাকে। কিন্তু পুজোয় সেই বিধি বিনষ্ট করা হয়েছিল। যেবার আপনার পুজোর পালা পড়েছিল সেবারই পুজোর বিধি বিনষ্ট হয়েছিল, এবং সেটা করেছিল শান্তিবালা রূপী সেই সর্পপিশাচিনী। সে পুজোর বাটিতে নিজের বিষাক্ত নীল রক্ত মিশিয়ে দিয়েছিল। তাই আপনাদের এরকম চরম বিপদে আপনাদের ইষ্ট দেবী কোনোভাবেই আপনাদের রক্ষা করেননি। আমার কথাগুলো শুনে বটুকবাবুর মুখটা কেমন যেন শুকিয়ে গেল। আমি দেখলাম চারিদিকের পরিবেশটা হঠাৎই পরিবর্তন হতে শুরু হয়। গোটা আকাশটা আচমকাই ঘন কালো অন্ধকারে ঢেকে যায়। চারিদিকে শুরু হয় বালির ঝড়। আমি যেহেতু আগেই বটুকবাবুর বাড়ির চারিদিকে গণ্ডি কেটে রেখেছিলাম, তাই সেই উত্তাল বালির ঝড় বাড়ির ভিতরে প্রবেশ করতে পারেনি। তবে আমি জানতাম এভাবে বেশিক্ষণ কাটানো যাবে না। আমি আর একটুও দেরি না করে একটা জায়গা পরিষ্কার করে সেখানে গঙ্গা জল ছিটিয়ে পরিশুদ্ধ করে আমি আমার আসন পেতে বসলাম। আমি কিছু জিনিস সংগ্রহ করে এনেছিলাম, যেমন
অক্ষত কাকের বাসা, কালো বেড়ালের রক্ত, কিছু পঞ্চমুখী পাতা এবং পোড়া রসুন। এরপর আমি মাটির উপর ভস্ম দিয়ে এক চৌকাকার আকারের যন্ত্র বানাই। যন্ত্রটি তৈরি করার সময় বাইরের বালির ঝড়ের তাণ্ডব আরও বাড়তে থাকে। যন্ত্রের মধ্যে সঠিক জায়গায় আমি এক এক করে অক্ষত কাকের বাসা, কালো বেড়ালের রক্ত, পঞ্চমুখী পাতা রাখলাম। পোড়া রসুনগুলো মন্ত্রোচ্চারণ করতে করতে যন্ত্রের চারিদিকে ছড়িয়ে দিতে লাগলাম। বাইরে তখন সাপদের হিংস্র হুঙ্কার। আমি ডান হাতে একটা ছুরি ধরে সকলের উদ্দেশ্যে বললাম, আপনারা এখন যাই শুনুন না কেন, যাই দেখুন না কেন, নিজেদের জায়গা থেকে একদম নড়বেন না। জানবেন এখন আপনাদের সামনে যা ঘটবে সেটা শুধুমাত্রই ভ্রম, চরম ভ্রম। কথাগুলো বলে আমি তাকাতেই দেখি বাইরে তখন বালির ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছে এক মুন্ডহীন সর্পপিশাচিনী, এবং সে ধীরে ধীরে গণ্ডি ভেঙে এগিয়ে আসছে সামনের দিকে। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে মধুসুন্দরী দেবীকে মনে মনে স্মরণ করে ছুরিটা দিয়ে হাত কেটে রক্ত বার করলাম। সেই রক্ত ছড়িয়ে দিলাম যন্ত্রের চারিদিকে এবং জোরালো গলায় আওড়াতে লাগলাম, ওং শঙ্খমুণ্ডায় ভস্মীভূতায় স্বাহা, ওং ছিন্নমস্তিকা পাতাল নারিকা পিশাচিনী স্বাহা, ওং শঙ্খমুণ্ডায় ভস্মীভূতায় স্বাহা, ওং ছিন্নমস্তিকা পাতাল নারিকা পিশাচিনী স্বাহা। ঠিক এমন সময় সেই সর্প পিশাচিনী একটা বিশাল আকার সাপের আকার নেয়। তার সমস্ত শরীর থেকে উত্তপ্ত লাভার আগুন ছড়িয়ে পড়ছে। মুখ থেকে বেরোচ্ছে বিষাক্ত বাষ্প। গলা থেকে পোশাকারের হুঙ্কার ছাড়তে ছাড়তে আমার দিকে তেড়ে আসছে আমায় গিলে খাওয়ার জন্য। গাত্র বন্ধন করে থাকা সত্ত্বেও সেই সর্প পিশাচিনীর বিষাক্ত হলকা আমার গায়ে পড়ছিল। বাইরে বালির ঝড় এবার ঘূর্ণাবর্ত হয়ে ওপরের দিকে উঠছিল। স্পষ্ট বুঝতে পারছিলাম যে এটা কোনো সাধারণ ঘূর্ণাবর্ত নয়, এই ঘূর্ণাবর্ত প্রলয়ের প্রতীক। যুগের পর যুগ ধরে জমিয়ে রাখা প্রতিশোধ এবার প্রলয় আকারে এই গ্রামকে সমূলে বিনাশ করার জন্য ধেয়ে আসছে। আমি ক্রমাগত মন্ত্র পড়ে যাচ্ছি, তাতে যেন সেই সর্প পিশাচিনীর আস্ফালন আরো বেড়ে যাচ্ছে। আমি চিৎকার করে সকলকে বললাম, নিজেদের ইষ্টদেবীকে স্মরণ করুন, অজান্তে করা কোনো ভুলের জন্য ক্ষমা চান। তিনি দেবী, তিনি মাতৃকা, তিনি নিশ্চয়ই ক্ষমা করবেন। সেই সর্প পিশাচিনী বারংবার আমার ভস্ম যন্ত্র বিনষ্ট করার চেষ্টা করছিল। আমি মধুসুন্দরী দেবীর আশীর্বাদে শত প্রতিকূলতার মধ্যেও মন্ত্র পাঠ করা থামায়নি, কিন্তু ক্রমাগত রক্তক্ষরণের ফলে আমার শরীর দুর্বল হয়ে আসছে। আমি ধকলটা আর নিতে পারছিলাম না। আগেই জানিয়েছি যে আমি তখন ততটা পরিণত ছিলাম না। হয়তো সর্বপিশাচিনীর সাথে সংঘাতে আমার মৃত্যুও পর্যন্ত হতে পারত। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম। পূর্ব মুহূর্তে দেখলাম এক দেবী, যিনি দ্বিভুজা এবং ত্রিপদ, তিনি হাতে ত্রিশূল নিয়ে এগিয়ে এসে সেই সর্প পিশাচিনীকে বাধা দিচ্ছে। সেই সর্প পিশাচিনীও প্রতিঘাতের পর প্রতিঘাত করে চলেছে। শুরু হলো পিশাচিনী এবং ইষ্ট দেবীর মধ্যে এক ভীষণ যুদ্ধ। ঠিক তখনই আমার নাকে এলো সুগন্ধি ফুলের গন্ধ। আমি বুঝতে পারলাম মধুসুন্দরী দেবী এবার আমার পাশেই আছেন। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। যখন চোখ মেললাম তখন নিজেকে একটা বিছানায় শুয়ে থাকা অবস্থায় পেলাম। চোখ মেলে উঠে বসতেই আমি দেখলাম অটুক সহ বাকি গ্রামবাসীরা হাত জোড় করে কৃতজ্ঞতার দৃষ্টিতে আমার চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে।
আমাকে উঠে বসতে দেখেই বটুক ছুটে এসে আমার পায়ে লুটিয়ে পড়ল, বলল, ঠাকুরমশাই, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব তা বুঝতেই পারছি না। আমাদের এই ভয়ানক বিপদ থেকে রক্ষা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সকলের প্রাণ বাঁচিয়েছেন, আমাদের এই গ্রামটাকে রক্ষা করেছেন। আপনি আমাদের এই গ্রামে না আসলে আমাদের যে কি হতো। আমি আপনাদের বাঁচানোর দায় তো ওই ঈশ্বরের হাতে, আমি তো শুধু নিমিত্ত মাত্র। তারপর আরো 2 দিন সোলপুর গ্রামে ছিলাম। তাদের বক্তব্য ছিল যে আমাকে তারা আপ্যায়ন করতে পারেনি, তাই আমাকে সুস্থ করে আপ্যায়ন করে তবেই তারা ছাড়বে। ওই 2 দিন যে কত প্রকারের পদ খেয়েছিলাম যা হয়তো গুনতে গেলে আঙুলের কড়াও শেষ হয়ে যাবে। আমার জন্য হয়তো সোলপুর গ্রামের অভিজ্ঞতা অতটা সুখকর না হলেও এটা সত্যি যে অত নবীন বয়সে এরকম একটা অভিজ্ঞতা কজনেরই বা হয়। হ্যাঁ, নেহাত মধুসুন্দরী দেবীর কৃপা ছিল, তাই সে যাত্রায় আমি বেঁচে গিয়েছিলাম। ঠাকুরমশাইয়ের মুখে তার অভিজ্ঞতার কথা শুনতে বসলে আমি প্রায় সবই ভুলে যাই। এই এখন যেমন সারাদিনের অভুক্ত আমি ঠাকুরমশাইয়ের কথা শুনতে শুনতে ঈদের কথাই ভুলে গেছি। এই সময় হঠাৎ চারিমায়ের গলার আওয়াজ পেলাম। আদা চা বানিয়েছি কাকাবাবু, তাড়াতাড়ি খেয়ে নিন, বৃষ্টি বাতলার দিন, চা ঠান্ডা হয়ে যাবে। আমি অপ্রস্তুত হয়ে বললাম, আহা ঠাকুরমশাই, এই মেয়েটাকে আবার বিরক্ত করা কেন? আমি তো বাড়ি ফিরেই। আমাকে কথাটা শেষ করতে না দিয়েই ঠাকুরমশাই বললেন, একা একা আর কত হাত পোড়াবে বিভূতি? তোমার মার স্ত্রী ফিরুক, তখন না হয়। আমি প্রায় ভিড়মি খেলাম। ঠাকুরমশাই কিভাবে জানলেন যে তারা বাড়ি নেই? তবে এই অবাক হওয়াটা বেশিক্ষণ থাকলো না। কিশোরী হঠাৎ করে জিজ্ঞেস করে বসলো, আচ্ছা ঠাকুরমশাই, আমরা তো সবাই জানি যে ছোটবেলায় কোনো গভীর শারীরিক আঘাত খেলে তার একটা দাগ শরীরে আজীবন থেকে যায়। আপনি তো অত হাত কেটে রক্ত বার করছিলেন, তাহলে আপনার হাতেও তো সেরকম একটা কাটার দাগ থাকার কথা। আমি মনে মনে প্রমাদ গুনলাম। ভয়ে ভয়ে ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে দেখি তার মুখটা কঠিন হয়ে পলকেই নরম হয়ে গেল। তিনি তার ডান হাতের তালুটা খুলতেই দেখি সেখানে আড়াআড়িভাবে একটা গভীর ক্ষতের দাগ। সঙ্গে সঙ্গে প্রসঙ্গ পাল্টানোর জন্য কিশোরী বলল, এই যে ভায়া, ওঠো ওঠো, তাড়াতাড়ি যেতে হবে, ওদিকে আবার গিয়ে রান্না বান্না আছে, পেটের ভেতরে ছুঁচোয় ডন মারছে। একটু পা চালিয়ে ঠাকুরমশাই আড়াল হতেই কিশোরী আমার কানে কানে বলল, দেখলে ভায়া কেমন ভ্রম সৃষ্টি করলো? কোথায়? আরে ওই যে হাতের কাটা দাগটা, উনি তো অনেক কিছুই জানেন। তাহলে তুমিও মানছো হে কিশোরী ভায়া যে উনি অনেক কিছুই জানেন? কিশোরী, ভ্রম কি অন্য কিছু তা আমি জানি না। আমি শুধু জানি আমাদের ঠাকুরমশাই সত্যি, আর তাই ওনার অভিজ্ঞতাও সত্যি। এখন চলো, তাড়াতাড়ি রান্নাঘরে চলো, আমার সত্যি বড় খিদে পেয়েছে ভায়া।